অর্পিতা ছোটবেলা থেকেই চঞ্চল স্বভাবের মেয়ে। সদ্য ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে ভর্তি হয়েছে। মামাতো বোন রুশনারার বিয়েতে মামার বাড়ি এসেছে। দুই মামা, বড় মামা আজিজুল ইসলাম আর ছোট মামা মাহফুজুল ইসলাম। বড় মামার ছেলে রায়হান আর মেয়ে রুশনা, ছোট মামার ছেলে রাশেদ। রাশেদ ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। পরিবারের সবাই তাকে ভয় পায়, কারণ তার মেজাজ রাশভারী আর ধমকধামকি যেন তার ভাষা। তবে তিনি যতই রাগী হন, তার বইয়ের পোকা স্বভাব আর পড়াশোনার প্রতি নিষ্ঠা পরিবারের জন্য গর্বের বিষয়। ছোটবেলা থেকেই অর্পিতাকে শাসন করেছেন। শাসনের পরিমাণ এত বেশি ছিল যে, কখনো কখনো অর্পিতার মনে হতো, রাশেদের মনুষ্যত্ব নিয়ে সন্দেহ করাই যুক্তিযুক্ত। আজ সকালে রুশনার বিয়ের প্রস্তুতি তুঙ্গে। অর্পিতা লাল বেনারসি শাড়ি পরার জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু মামার বাড়ি বেশিরভাগ রুমেই লোকজনে ভরা। বিয়ের এই ব্যস্ততার মাঝে শুধুমাত্র রাশেদের রুমটি ফাঁকা পাওয়া গেল। অর্পিতা ভেবেছিল, শাড়ি পরে বের হতে মাত্র 5 মিনিট লাগবে। এর মাঝেই রাশেদ রুমে ঢুকে পড়লেন। রাশেদ ভাই, আমার শাড়ি পরা শেষ হলে ভেতরে আসুন। পাত্রপক্ষ যে কোনো সময় আসবে। অর্পিতা নিরীহ কণ্ঠে বলল। রাশেদ দরজায় দাঁড়িয়ে বাঁকা হাসি দিয়ে বললেন, পাত্রপক্ষ আসবে, তাতে তোর এত এক্সাইটেড হওয়ার কি হলো? তোর শাড়ি পরে আসার জন্য কেউ অপেক্ষা করছে না, বুঝলি? যা বলছি, আমি একদম ক্লান্ত। 8 ঘন্টার জার্নি করে এসেছি। আমার ঘুম দরকার। এখন এই রুম থেকে আমি বের হব না। অর্পিতা চুপচাপ শাড়ি গায়ে পেঁচিয়ে দাঁড়িয়েছিল। রুম থেকে বের হওয়া তো দূরের কথা, ঠিকঠাকভাবে শাড়ি পরার সুযোগও পাচ্ছিল না। রাশেদের চোখে মুখে ক্লান্তি। তিনি শার্ট খুলে ফ্যানের নিচে শুয়ে পড়লেন। অসহায় অবস্থায় অর্পিতা মিনতি করল, দয়া করে 5 মিনিটের জন্য বাইরে যান। শাড়িটা পরেই বের হব। রাশেদ চোখ খুলে বিরক্তি ভরে বললেন, দেখ, তোর সাহস হলো কিভাবে আমাকে নিজের রুম থেকে বেরোতে বলার? এখানে আমি ঘুমাবো। আর তুই শাড়ি পরে বা না পরে আমার কিছু আসে যায় না। আবার ডাকলি তো খবর আছে। রাশেদের কথায় অর্পিতার বুক কেঁপে উঠল। রাশেদ মজা করছেন না, তিনি যা বলেন তা করতেও পারেন। অর্পিতা দ্রুত ওয়াশরুমে গিয়ে শাড়ি পরে নিল। বেরিয়ে রাশেদের মুখোমুখি হল। রাশেদ তখন সাদা স্যান্ডো গেঞ্জি আর অফ-হোয়াইট জিন্স পরে দাঁড়িয়ে। তার চোখের চাহনি গম্ভীর। তোর ব্লাউজের বোতাম খোলা। পেটের তিল দেখা যাচ্ছে। এটা কি শাড়ি নাকি জাল? রাশেদ একেবারে নির্লিপ্ততা ভঙ্গিতে বললেন। অর্পিতার মুখে কথা সরল না। চোখে মুখে লজ্জার ছাপ স্পষ্ট। রাশেদ শাড়ির আঁচল বুকের ওপর ঠিক করে দিয়ে বললেন, উল্টো দিকে ঘুরে বোতাম লাগিয়ে নে। আর ওয়াশরুমের দরজা খুলে রেখেছিলি কেন? এটা কোনো আচরণ হল? অর্পিতা হতবাক। বলল, আপনি তাহলে দেখেছেন? রাশেদ নির্লিপ্ততা ভঙ্গিতে উত্তর দিলেন, হ্যাঁ। তবে তোর শাড়ি পরা নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। দরজা খোলা রাখবি না, তাহলেই হয়। অর্পিতা লজ্জায় মাটি হয়ে গেল। বাইরে যেতে উদ্যত হলে রাশেদ হুকুম দিলেন, তুই এই পাতলা শাড়ি পরে বাইরে যাস না। পাত্রপক্ষের ছেলের নজর পড়লে আমাকেই সব সামলাতে হবে। সোফায় চুপচাপ বসে থাক। আমি ঘুমাবো।
এটা তোর শাস্তি। অর্পিতা বাধ্য হয়ে বসে রইল। বিয়ের কাজ শেষ হয়ে গেল, কিন্তু সে টেরও পেল না। কখন যে ঘুমিয়ে পড়ল, বুঝতেই পারেনি। পরদিন সকালে ঘটে গেল আরেক কাণ্ড। পরদিন সকালে ঘুম ভাঙতেই অর্পিতার মনে পড়ল, গতকাল ব্রাশ আনতে ভুলে যাওয়ায় তাকে রাশেদের ব্রাশ ব্যবহার করতে হয়েছিল। মামি বলেছিলেন, রাশেদ 2টা ব্রাশ কিনেছে, একটি অর্পিতাকে ব্যবহার করতে বলেছেন। কিন্তু সমস্যার শুরু তখনই। রাশেদ অর্পিতার ঘুমন্ত মুখের সামনে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বললেন, আমার ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করেছিস কেন? অর্পিতা ধর্মর করে উঠে বসে বলল, আপনার ব্রাশ হবে কেন? মামি তো বললেন, এটা আমার ব্রাশ। রাশেদ বিরক্তির ভঙ্গিতে ব্রাশটা দেখিয়ে বললেন, রাবিশ। ভালো করে দেখ, এটা আমার ব্রাশ। আমি আলাদা করে চিহ্ন দিয়ে রেখেছি। অর্পিতা ব্রাশটা হাতে নিয়ে দেখল, সত্যিই সেখানে একটা ছোট্ট চিহ্ন। মাথা গরম হয়ে বলল, এই চিহ্ন কেউ খেয়াল করবে? এমন ছোট কৃপণ চিহ্ন দেওয়া আপনার জন্যই সম্ভব। এতটাই কিপ্টে যে ব্রাশেও বড় চিহ্ন দিতে পারেননি। রাশেদের কপালের ভাঁজ আরও গভীর হল। দাঁতে দাঁত চেপে বললেন, তুই কি বলতে চাচ্ছিস আমি কিপ্টে? আর আমার ব্রাশে চিহ্ন দিয়ে রাখার পরও ভুল করলি? অর্পিতা রাগ সামলাতে না পেরে ঝাঝালো গলায় উত্তর দিল, আপনার এই জিনিসপত্র নিয়ে আমি আর কিছু বলতে চাই না। কিন্তু আপনার ব্রাশ ব্যবহার করার কথা ভাবলেই আমার গা ঘিন ঘিন করছে। খাবার খেতেও ইচ্ছে করবে না আর। রাশেদ ঠান্ডা গলায় বললেন, তুই আস্ত একটা মহা পিশাচ। ব্রাশ করার অভ্যাস নেই, ফ্রি ব্রাশ পেয়ে দৌড়ে ব্যবহার করেছিস। এখন এসে ঘেন্নার কথা বলছিস? অর্পিতা কাঁপতে কাঁপতে বলল, আপনার মতো রাগী ডাক্তার যদি আই বিশেষজ্ঞ হয়, তবে রোগীরা চোখে চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবে। এই তুমুল তর্কবিতর্কের মাঝেই ঘরে ঢুকলেন মামি আর রায়হান। এত সকালে ঝগড়া করছো কেন তোরা? রাশেদ, আমি দিয়াকে নিজেই বলেছি ব্রাশ নিতে। এত কিছু নিয়ে ঝগড়া করার দরকার কি? মামি রাগ সামলে বললেন। রায়হান ঠাট্টা করে বলল, রাশেদ, তোমার ব্রাশ নিয়ে এত ঝামেলা? এসো, আমি গিয়ে তোমার জন্য নতুন ব্রাশ কিনে আনছি। এখন এই যুদ্ধ বন্ধ করো। রাশেদ মুখে বিরক্তি নিয়ে বললেন, দেখ মামি, আমি আগে থেকেই চিহ্ন দিয়ে রেখেছিলাম। তারপরও ভুল করে দিয়েছে। এদিকে ওরই কথা শোনো, যেন আমি বড় অন্যায় করে ফেলেছি। অর্পিতা মামিকে ধরে বলল, মামি, দেখুন না, উনার রাগ কত। আমার দোষ কোথায়? আমি তো আপনার কথায় ব্রাশটা নিয়েছিলাম। মামি সবার মাঝে শান্তি ফেরানোর জন্য বললেন, যথেষ্ট হয়েছে। রাশেদ, আর কিছু বলবি না। অর্পিতা, তুই ওকে মাফ চেয়ে ভুলে যা। আর এ নিয়ে আর কথা হবে না। অর্পিতা ফিসফিস করে বলল, এই কারণেই আমি বলেছিলাম, বিয়ের দিন আসব, আগে আসব না। দেখলেন কি শুরু হলো? রাশেদ এবার নির্লিপ্ততা কণ্ঠে বললেন, দেখ, তোর মতো পিশাচদের সামলাতে আমার ডাক্তারি পড়াই যথেষ্ট না। এখন আমার চোখের ডাক্তার হতে হবে, শুধু তোর মতো মূর্খদের জন্য। অর্পিতা রাগে গজগজ করতে করতে বলল, আপনার হার্টের ডাক্তার হয়ে কারো মন ঠিক করতে পারেননি, চোখের ডাক্তার হলেও আপনি রোগীদের চোখ নষ্ট করবেন। এর চেয়ে ভালো আপনি রাগ কমান।
সবাই হেসে উঠল, কিন্তু রাশেদ আর অর্পিতার ঝগড়া যে এখানেই শেষ নয় তা সবারই জানা। রুশনার বিয়ের দিন সকাল থেকে বাড়ি ভরে উঠল অতিথিতে। একদিকে সাজগোজের তোড়জোড়, অন্যদিকে খাবার দাবারের আয়োজন। অর্পিতা সকাল থেকে ব্যস্ত হয়ে মামির কাজে সাহায্য করছিল। কিন্তু রাশেদ, তার দেখা নেই। রাশেদ সারাদিন কই ছিল তা নিয়ে কারো কোনো ধারণা নেই। বিকেলের দিকে সবাই যখন বিয়ের মঞ্চে ব্যস্ত, অর্পিতা নিজের শাড়ি ঠিক করতে ঘরে ঢুকল। কয়েক মিনিট পর দরজা খুলে ঘরে ঢুকল রাশেদ। এই ঘর থেকে বের হন। অর্পিতা রাগে ফুঁসতে ফুঁসতে বলল। রাশেদ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, কি হয়েছে মহাশয়া? শাড়ি পরা নিয়ে আবার সমস্যা? অর্পিতা ভ্রু কুঁচকে বলল, আজ আমি আপনার রুমে বসে থাকব না, আর শাড়ি ঠিক করব না। প্লিজ, আপনি বেরিয়ে যান। রাশেদ গম্ভীর মুখে বলল, তোর এই শাড়ি ঠিক করতে করতে যেন সারা জীবন চলে যায়। তুই এত সময় কেন নাস? বিয়ে তো রুশনার, তুই কেন এভাবে দৌড়াচ্ছিস? অর্পিতা রাগ সামলাতে না পেরে বলল, আপনার কি সমস্যা? আমি যা করি তাতে আপনার এত মাথা ব্যথা কেন? রাশেদ ধীর গলায় উত্তর দিল, সমস্যাটা আমার না। সমস্যা হচ্ছে, তুই আজও শাড়ি ঠিক করতে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে যাচ্ছিস আর বাকি পায়ে মারাচ্ছিস। এমন সাজে বেরিয়ে গেলে পুরো অনুষ্ঠানেই হাসির খোরাক হয়ে যাবি। অর্পিতা রাগে লাল হয়ে বলল, আপনি আমাকে নিয়ে এত হাসাহাসি করেন কেন? আমি কি আপনাকে কখনো কিছু বলি? রাশেদ একেবারে কাছে এসে বলল, বলিস না বলেই তো এইসব ভুলভাল করে বেঁচে আছিস। আর শোন, তোর শাড়ি এত পাতলা যে বাতাসে উড়ে যাবে। এই শাড়ি পরে তোকে মঞ্চে উঠতে দেখলে বিয়ে বন্ধ হয়ে যাবে। অর্পিতা হকচকিয়ে বলল, কি বলেন আপনি? পাতলা শাড়ি নিয়ে আপনার এত কথা কেন? রাশেদ মুচকি হেসে বলল, তোর বুঝতে বাকি আছে অর্পিতা। তোকে দেখে কারো চোখ না সরে, সেটা আমি বুঝি। তোকে এসবের মধ্যে কোনো ঝামেলায় পড়তে দিতে চাই না। তাই বলছি, আমার কথা শোন। শাড়ি ভালোভাবে পর। অর্পিতা এত বিস্মিত হল যে কিছু বলার ভাষা খুঁজে পেল না। রাশেদ আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। টুইস্ট, অপরিচিত অতিথি। বিয়ের মঞ্চে একসময় অর্পিতা খেয়াল করল, একজন লম্বা, সুদর্শন ছেলে রুশনার পাশে বসে আছে। সবাই তার সঙ্গে খুব মজা করছে। অর্পিতা বিভোর ভাইয়ের কাছে ফিসফিস করে জানতে চাইল, ভাইয়া, উনি কে? আগে কখনো দেখিনি। বিভোর রহস্যমাখা হাসি দিয়ে বলল, উনি রুশনার হবু দেবর। নাম আরিয়ান। আমেরিকা থেকে এসেছে। খুব ইন্টারেস্টিং পার্সোনালিটি। শুনলাম, বাংলাদেশে এসে বিয়ে করার ইচ্ছা আছে। অর্পিতা ভ্রু কুঁচকে বলল, তাতে আমার কি? আমি জানতে চাইছি কেন সবাই তাকে এত গুরুত্ব দিচ্ছে। বিভোর আরও হাসি চাপতে চেষ্টা করে বলল, কেন জানি, আমার মনে হচ্ছে, তোকে দেখে আরিয়ানও বেশ ইন্টারেস্টেড। তুই কি বুঝতে পারছিস না? এ কথা শুনে অর্পিতা এত লজ্জা পেল যে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাল। তবে তার দৃষ্টি এড়ায়নি, আরিয়ান তাকিয়েছিল তার দিকেই। কিন্তু এমন সময় পাশ থেকে রাশেদের কণ্ঠ ভেসে এল, অর্পিতা, এইখানে দাঁড়িয়ে থাকলে তোর শাড়ির আঁচল ঠিক থাকবে না। আর সবাই তোকে নিয়ে আবার হাসবে। তুই কি একটু দেখতে পারিস না?
রাশেদের কণ্ঠ শুনে আরিয়ানও তার দিকে তাকাল। হালকা অস্বস্তি নিয়ে অর্পিতা নিজের আঁচলটা ঠিক করল। তবে তখন তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, রাশেদ কি আসলেই তাকে নিয়ে এতই চিন্তিত, নাকি এখানে আরও কিছু আছে? রুশনার বিয়ের পুরো বাড়ি আলো আর অতিথিতে সরগরম। সাজসজ্জার মধ্যে প্রতিটি কোণে যেন উৎসবের আমেজ। অর্পিতা ব্যস্ততার ফাঁকে বারবার নিজেকে আয়নায় দেখে নিচ্ছিল। নতুন করে সাজানো শাড়ি আর ম্যাচিং গয়নায় নিজেকে বেশ সুন্দর লাগছিল তার। কিন্তু রাশেদ, তার কথা ভাবতেই অর্পিতার মুখ কালো হয়ে যাচ্ছিল। এই মানুষটার সঙ্গে কথা বলতে গেলেই ঝগড়া লেগে যায়। তবু কেন যেন তাকে এড়িয়ে যেতেও পারছিল না। রুশনার বিয়ের মঞ্চে গিয়ে অর্পিতা খেয়াল করল, পাশের ঘর থেকে রাশেদ তার দিকেই তাকিয়ে আছে। ছদ্মগম্ভীর ভঙ্গিতে চেয়ারে বসে, ঠোঁটের কোণে একটুকরো মুচকি হাসি। যেন তার সাজগোজের প্রশংসা না করে পারছে না। অর্পিতার ভ্রু কুঁচকে গেল। কেন তাকিয়ে আছে? আর এমন হাসছে কেন? একসময় রাশেদ কাছে এসে বলল, তুই আজ সাজতেন জানলি কি করে, অর্পিতা? এতদিনের পেতনি অবস্থা থেকে এত সুন্দর মানুষ হওয়া কিভাবে সম্ভব হল? অর্পিতা রাগে বলল, আপনার এই তুচ্ছতাচ্ছিল্য না করলে কি আপনার চলবে না? রাশেদ মৃদু হেসে বলল, তুই রাগ করলে বেশ লাগে। গালে লালচে রং উঠে, চোখ দুটো উজ্জ্বল হয়ে যায়। বুঝলি, রাগটা ধরে রাখিস। তোকে ভালো লাগে। অর্পিতা হকচকিয়ে গেল। রাশেদের এমন কথা সে আগে কখনো শোনেনি। মনে হল, তার বুকের ভেতর কিছু যেন ধুকপুক করছে। আপনার মাথা খারাপ হয়েছে? এমন কথা বলছেন কেন? রাশেদ হাসতে হাসতে বলল, মাথা খারাপ হলে হয়তো আরও ভালো হতো। তখন তোকে নিয়ে একটু বেশি ভাবতে পারতাম। কিন্তু সত্যি কথা বলতে, তোর ওপর রাগ করতে গেলেই মনে হয় তোকে ছাড়া কিছুই ভালো লাগবে না। অর্পিতা রাগে ফেটে পড়তে চেয়েছিল, কিন্তু রাশেদের কথা শুনে মনে হলো কোথাও কিছু একটা নরম হয়ে গেল। তার চোখ সরাসরি রাশেদের চোখে আটকে গেল। সেখানে ছিল গভীর, কিছুটা রহস্যময় এক চাহনি। সন্ধ্যায় বিয়ের আসরে যখন সবাই ব্যস্ত, তখন এক কোণে গিয়ে অর্পিতা বসে পড়ল। এত মানুষের ভিড়ে কোথাও একটু একা থাকতে চেয়েছিল। কিন্তু তার একাকিত্ব বেশিক্ষণ টিকল না। রাশেদ এসে পাশে বসল। তুই এখানে বসে আছিস কেন? বিয়ের আয়োজন তো জমে উঠেছে। অর্পিতা মৃদু গলায় বলল, সবাই এত আনন্দ করছে। আর আমি জানি না কেন, কিছুই ভালো লাগছে না। রাশেদ তার দিকে তাকিয়ে বলল, তোর মন খারাপ কেন, সেটা আমি জানি। কারণ তুই নিজেও জানিস না, তোর মনের মধ্যে কি চলছে। তবে একটা কথা বলি? অর্পিতা কৌতূহল নিয়ে তাকাল। তুই আমার খুব আপন। হয়তো এই আপনজন হয়ে থাকাটাই তোর জন্য যথেষ্ট নয়। তাই মনের মধ্যে কিছু একটা খুঁজে ফিরছিস। জানিস, আমি তোর রাগ, ঝগড়া সবকিছুর মধ্যেই তোকে অন্যভাবে দেখি। তুই আমার জীবনের সবচেয়ে বড় তর্কের কারণ। আর সবচেয়ে বড় আনন্দেরও। অর্পিতা কিছু বলার চেষ্টা করল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। রাশেদ ধীরে ধীরে বলল, তুই যদি একদিন আমার ঝগড়াটে সঙ্গী হতে চাস, আমি রাজি। কারণ তোর ঝগড়ার মাঝেই আমার শান্তি। অর্পিতা চুপ করে থাকল। কিন্তু তার বুকের ভেতর এক অজানা অনুভূতি জমতে শুরু করল। অর্পিতা ভেবেছিল, রাশেদের কথা শুনে সে হয়তো রেগে যাবে। কিন্তু কেন যেন মনে হলো,
রাগটা গলেই পড়ল। তার বদলে এক অদ্ভুত অস্বস্তি এসে ভর করল। এরকম অনুভূতি আগে কখনো হয়নি। আপনার কথা শুনে মনে হচ্ছে, একটুখানি থেমে বলল অর্পিতা, আপনি ইচ্ছে করে আমাকে বিব্রত করতে চাইছেন। রাশেদ হেসে বলল, বিব্রত হতে তোর এত আপত্তি কেন? তুই তো আগেও লজ্জা পেয়েছিস, রেগেছিস। কিন্তু এবার কিছুটা অন্যরকম লজ্জা পেতে দে। ভালো লাগবে। অর্পিতা চোখ বড় বড় করে বলল, আপনার সমস্যা কি? আপনি এত কথা বলেন কেন? কারণ তুই আমাকে কথা বলার সুযোগ দিস না। আজ একটু বলার সুযোগ পেলাম। জানিস, তোকে অনেক কিছু বলার ছিল, কিন্তু তুই তো ঝগড়ার বাইরে কিছু বুঝিসই না। অর্পিতা কিছু বলল না। মনের ভেতর যেন একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। রাশেদ কি সত্যিই তার সঙ্গে এমন কিছু অনুভব করে যা সে কখনো ভেবে দেখেনি? নাকি এটা তার স্বভাবেরই একটা অংশ? রাতে বিয়ের অনুষ্ঠান শেষ হতে না হতেই অতিথিরা বিদায় নিতে শুরু করল। রুশনা আর তার স্বামীকে নিয়ে সবাই ব্যস্ত। অর্পিতা চুপচাপ ছাদের দিকে চলে গেল। শীতল বাতাসে মনটা একটু হালকা লাগছিল। হঠাৎ পেছনে থেকে রাশেদের কণ্ঠ শুনতে পেল। একা একা কেন? বিয়ের আসর ফেলে এখানে চলে এলি? অর্পিতা ফিরে তাকিয়ে বলল, আপনাকে এর মধ্যে খুঁজে পেলেন কিভাবে? রাশেদ একটু হাসল। তুই একা থাকলে আমি ঠিক বুঝে যাই। কারণ তুই যতই ঝগড়া কর, একা থাকলে আসলে তুই খুব নরম। এটা জানি বলেই তোকে খুঁজে বের করতে আমার সমস্যা হয় না। অর্পিতা মৃদু গলায় বলল, আমার নরম হওয়া আপনাকে কিভাবে বোঝা যায়? রাশেদ এবার একটু গম্ভীর হল। অর্পিতা, তুই হয়তো বুঝতে পারিস না, তুই আমার জন্য কি? তোকে নিয়ে রাগ করি, ঝগড়া করি, আবার তোর সাথেই সবচেয়ে বেশি সময় কাটাতে চাই। কারণ জানিস, তোর মতো আর কেউ নেই। তুই আলাদা। অর্পিতার হৃদস্পন্দন যেন দ্রুত হয়ে উঠল। চোখ নামিয়ে বলল, আপনি মজা করছেন, তাই না? মজা করি? তোকে নিয়ে মজা করার মানুষ আমি না। জানিস, তোকে কষ্ট দিতে আমার ভালো লাগে না। কিন্তু তুই যদি আমার কাছে না আসিস, তোর প্রতি আমার অনুভূতি প্রকাশ করার কোনো উপায় থাকে না। তাই এমন করি। অর্পিতা চুপ করে গেল। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। রাশেদ একটু কাছে এগিয়ে এসে বলল, তুই যদি আমাকে এভাবে মজা বলেই উড়িয়ে দিস, আমি আর কিছু বলবো না। কিন্তু একদিন তুই বুঝবি, আমার কথা সত্যি। অর্পিতা মাথা নিচু করে রইল। রাশেদ এবার তার মাথায় হাত রেখে বলল, ভালো থাকিস। আরেকদিন তুই যখন মনের কথাগুলো বুঝতে পারবি, তখন কথা বলিস। রাশেদ চলে যেতেই অর্পিতা ছাদের এক কোণে বসে পড়ল। তার মন যেন এলোমেলো। কি বললেন রাশেদ? সত্যিই কি তিনি এমন কিছু অনুভব করেন? নাকি তিনি মজা করছেন? রাতভর সে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বেড়াল। কিন্তু কোনো উত্তর পেল না। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই অর্পিতার শরীরটা কেমন জানি লাগছিল। মাথা ঝিমঝিম করছিল, শরীর দুর্বল লাগছিল। এক ফোঁটা পানিও খেতে ইচ্ছে করছিল না। কিন্তু বিয়েবাড়ির কাজকর্ম, সবাইকে সাহায্য করা, এসব দায়িত্বে সে কিছুই বুঝতে দিচ্ছিল না। দুপুরের দিকে হঠাৎ করে তার গা হিম হয়ে এলো। তাপমাত্রা বাড়তে শুরু করল, আর ঠিক তখনই সে দাঁড়িয়ে থেকে অজ্ঞান হয়ে পড়ে গেল।
রাশেদ যখন খবর পেল তখন সবাই দিশেহারা। অর্পিতাকে তার নিজের রুমে নিয়ে যাওয়া হয়েছে। রাশেদ দ্রুত ছুটে এল। অর্পিতাকে দেখেই তার বুকটা ছাত করে উঠল। মুখ শুকিয়ে গেছে, কপালে ঘাম জমেছে। এটা কি হলো ওর? রাশেদ চিৎকার করে বলল। মামি উদ্বিগ্ন কণ্ঠে বললেন, জ্বর হয়েছে হয়তো। মেয়েটা সকাল থেকে একটুও বিশ্রাম নেয়নি। ডাক্তার ডাকেননি কেন? রাশেদ বিরক্ত হয়ে বলল। ডাক্তার ডাকার লোক কে আছে রাশেদ? তুই যদি একটু। মামির কথার মাঝেই রাশেদ ফোন বের করে ফার্মাসিস্ট বন্ধুকে ফোন দিল। কয়েক মিনিটের মধ্যেই ওষুধ আর স্যালাইন নিয়ে সে হাজির হল। পরিচর্যার মুহূর্ত। রাশেদ নিজেই অর্পিতার যত্ন নিতে শুরু করল। মামি কিছু বলতে গেলেই বলতো, মামি, আপনি দয়া করে একটু বিশ্রাম নিন, আমি আছি। অর্পিতা একবার চোখ খুলল। রাশেদ তার কপালে স্যালাইনের ব্যাগ সেট করছে। তার চোখে কি এক গভীর মায়া। অর্পিতা ভেবে পেল না, এই কি সেই রাশেদ যে সবসময় তাকে বিরক্ত করে রাখত? আপনি এখানে কেন? দুর্বল কণ্ঠে বলল অর্পিতা। কেন? তোকে দেখাশোনা করতে। তা না হলে তুই আমাকে জ্বালাবি না? আমাকে জ্বালিয়ে আনন্দ পান, তাই না? রাশেদ মৃদু হেসে বলল। কিন্তু তোকে অসুস্থ দেখতে মোটেও ভালো লাগে না। এবার একটু চুপ থাক। জ্বর আছে, বিশ্রাম নে। অর্পিতা আবার চোখ বন্ধ করল। তার মনের মধ্যে এক অদ্ভুত শান্তি। রাতের আকাশে ভাবনা। রাতের বেলা, সবাই যখন ঘুমিয়ে গেছে, রাশেদ তখনও অর্পিতার পাশে। বারবার তার কপাল স্পর্শ করে দেখছে জ্বর কমল কিনা। সে নিজেও অবাক, এই মেয়েটার জন্য কেন তার এত চিন্তা হচ্ছে। অর্পিতার দিকে তাকিয়ে মনে মনে বলল, তুই এতটাই পাগল যে নিজের যত্ন নিতে জানিস না। তুই আমাকে চিন্তা করতে বাধ্য করিস, অর্পিতা। আমি কি তোকে শুধু বিরক্ত করার জন্যই ভালোবাসি, নাকি এটা আসলে ভালোবাসা? তার মনে অজস্র প্রশ্ন জেগে উঠল। কিন্তু একটাই উত্তর যেন পরিষ্কার, অর্পিতা তার জীবনে বিশেষ কিছু। পরদিন সকালে অর্পিতা একটু সুস্থ হল। ঘুম ভাঙতেই দেখল, রাশেদ পাশেই বসে আছে। আপনি কি সারারাত জেগেছিলেন? তোকে দেখার কেউ ছিল না, তাই। অর্পিতা মৃদু হেসে বলল, আপনি এতটা ভালো কেন? তুই যদি বুঝতে পারতিস, আমি তোর জন্য কতটা ভালো হতে পারি। কথাটা শুনে অর্পিতার গাল লাল হয়ে গেল। সে জানত, রাশেদ অন্যরকম। কিন্তু এতটা অন্যরকম, সেটা কখনো ভাবেনি। রাশেদ দিনরাত অর্পিতার যত্নে ব্যস্ত। মেয়েটা একেবারে প্রাণহীন হয়ে পড়ে আছে। এভাবে অর্পিতাকে দেখে রাশেদের মনে একটা অদ্ভুত শূন্যতা কাজ করছে। সে কেমন যেন অস্থির বোধ করছে। তার চোখের সামনে সব স্মৃতি ভেসে উঠছে, অর্পিতার ঝগড়া, তার খুনসুটি, আর সেই শিশুসুলভ হাসি। অর্পিতা যখন গভীর ঘুমে, রাশেদ তার মুখের দিকে তাকিয়ে থাকে। সে নিজেকে থামাতে পারে না। কি এমন আছে তোর মধ্যে, অর্পিতা? কেন তোর জন্য এভাবে পাগল হয়ে যাচ্ছি? তুই তো শুধু বিরক্ত করিস, তবু তোকে ছাড়া সবকিছু যেন শূন্য মনে হয়। তার হৃদয় যেন কথা বলে উঠল। এটাই কি ভালোবাসা? অর্পিতার জ্বর আরও বেড়ে যায়। পরের দিন সকালবেলা রাশেদ দেখল, অর্পিতার জ্বর আরও বেড়ে গেছে। তার পুরো শরীর যেন পুড়ে যাচ্ছে।
গায়ে হাত রাখতেই সে আতঙ্কিত হয়ে উঠল। মামি, ডাক্তারকে নিয়ে আসুন এখনই। ডাক্তার এসে জানালো, এটা ভাইরাল জ্বর, সুস্থ হতে সময় লাগবে। কিন্তু রাশেদ আর শান্ত থাকতে পারছিল না। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে, রাশেদ আবারও অর্পিতার পাশে এসে বসে। এইবার সে নিজের ভেতরের অনুভূতিগুলোকে আর লুকাতে পারল না। তুই যদি আমার কিছু হয়ে যাস, আমি কিভাবে থাকব? তার চোখে অজান্তেই পানি এসে গেল। সে এক হাতে অর্পিতার ঠান্ডা কাপড় চেপে ধরে আর অন্য হাতে অর্পিতার হাতটা শক্ত করে ধরে রাখল। তোকে ছেড়ে যেতেই পারবো না আমি। তুইই আমার পৃথিবী। হয়তো এটা আগে বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝেছি, তুই আমার জীবন। পরের দিন দুপুরে অর্পিতা একটু সুস্থ লাগছিল। চোখ খুলতেই সে দেখল, রাশেদ তার হাত ধরে ঘুমিয়ে আছে। ছেলেটার চোখের নিচে কালি পড়েছে। সারারাত না ঘুমানোর চিহ্ন স্পষ্ট। রাশেদ ভাইয়া, মৃদু স্বরে বলল অর্পিতা। রাশেদ চমকে উঠে বলল, তুই কেমন আছিস? জ্বর কমেছে? আপনি আমার জন্য এতটা চিন্তা করছেন কেন? কারণ তুই। রাশেদ হঠাৎ থেমে গেল। অর্পিতা অবাক হয়ে তার দিকে তাকাল। তুই আমার সবচেয়ে আপনজন। তোকে হারানোর ভয়েই হয়তো এতটা চিন্তা করেছি। অর্পিতার মনে গভীর কিছু অনুভব হল। তার চোখের কোণে পানি জমে গেল। আপনি এতটা ভালো কেন, রাশেদ ভাইয়া? রাশেদ ধীর স্বরে বলল, ভালো তো তুই আমাকে করেছিস। তুই না থাকলে আমি হয়তো মানুষ হতাম না। আমি বুঝেছি, আমার জীবনের সব আবেগ আর ভালোবাসা তোর জন্যই। তুই আমার পৃথিবী। অর্পিতা লজ্জায় কিছু বলল না। কিন্তু তার চোখে যে ভালো লাগার ঝিলিক, সেটা রাশেদের কাছে স্পষ্ট হয়ে ধরা দিল। সেই মুহূর্তে দুজনের মধ্যে আর কোনো কথা হল না। কিন্তু তাদের মনে এক গভীর টান অনুভূত হল, যা একদিন নিশ্চিতভাবে তাদের আরও কাছাকাছি নিয়ে আসবে। অর্পিতা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তবে রাশেদের সেই তীব্র যত্ন, উদ্বেগ এবং মমতা তার মনকে নাড়া দিয়ে গেছে। প্রতিটি মুহূর্তে তার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রাশেদ ভাইয়া কেন আমার জন্য এত করলেন? তিনি কি আমায় সত্যি ভালোবাসেন? একদিন দুপুরে রাশেদ তার ঘরে এসে অর্পিতার জ্বর মাপতে চাইলে, অর্পিতা লজ্জায় বলল, রাশেদ ভাইয়া, এখন আমি পুরো সুস্থ। আপনি আর আমাকে এত দেখাশোনা করতে আসবেন না। এটা ঠিক নয়। রাশেদ হেসে বলল, ঠিক নয় কেন? তোকে নিয়ে চিন্তা করাটা কি ভুল? অর্পিতা ভেতরে ভেতরে কেঁপে উঠল। আপনি শুধু আমাকে নিয়ে চিন্তা করছেন কেন? আমি তো আর ছোট মেয়ে নই। কথাটা বলতে বলতে তার গলা কাঁপল। রাশেদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুই ছোট নই বলেই তো তোর জন্য এত চিন্তা করি। তুই এখন আমার কাছে কি, জানিস না তুই? অর্পিতার বুকের ভেতর যেন শূন্যতা নেমে এলো। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। অর্পিতা চলে যাওয়ার পর রাশেদ একা বসে ভাবল, আমি কেন এরকম বললাম? এটা কি তোর জন্য মনের ভেতর জমে থাকা ভালোবাসার প্রকাশ? হয়তো এটা সত্যিই ভালোবাসা। অর্পিতার বকাঝকা, তার হাসি, এমনকি তার জেদি মেজাজও আমাকে এখন মুগ্ধ করে। আমি তো ওর সবকিছুতেই নিজেকে খুঁজে পাই। নিজের মনে নিজের অনুভূতি মেনে নিল রাশেদ। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। এটা আর এড়ানোর উপায় নেই। অন্যদিকে অর্পিতা নিজের ঘরে এসে আড়ালে বসে অশ্রু ফেলল।
রাশেদ ভাইয়া কেন আমার জন্য এতটা করেন? তার চোখের চাহনি, তার প্রতিটা যত্নের মধ্যে যে গভীর মায়া, সেটা আমার হৃদয়ে স্পষ্টভাবে বাজে। কিন্তু এটা কি সত্যিই ভালোবাসা? নাকি আমি ভুল ভাবছি? কয়েকদিন ধরেই অর্পিতার ভেতরে এই দোটানা। সে যখন রাশেদকে দেখে, তার মনের ভেতর একটা অন্যরকম অনুভূতি হয়। রাশেদের হাসি তাকে অজান্তেই আনন্দ দেয়। আমি কি সত্যি রাশেদ ভাইয়াকে ভালোবেসে ফেলেছি? এই প্রশ্নটা তাকে দিনরাত তাড়া করে। একদিন বিকেলে বাড়ির উঠোনে দুইজন মুখোমুখি হল। অর্পিতা রাশেদের সঙ্গে আর স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না। তার দৃষ্টি এদিক সেদিক ঘুরছে। রাশেদ হাসতে হাসতে বলল, কি রে, আমার দিকে এভাবে চোরের মতো তাকাচ্ছিস কেন? আমি কিছুই না। অর্পিতা জ্বরসর হয়ে বলল, তোর চোখে সব কথা লেখা আছে। বল, কি লুকোচ্ছিস? অর্পিতা ভীষণ লজ্জায় মাথা নিচু করে বলল, কিছু না। আপনি এসব বলবেন না। রাশেদ তার সামনে এসে দাঁড়াল। শোন অর্পিতা, আমি কিছু বলবো, আর তুই শুনবি। এটা তো তোর ছোটবেলার নিয়ম, মনে আছে? কিন্তু আজকে যে কথা বলবো, সেটা আর ছোটবেলার মতো হবে না। অর্পিতা স্তব্ধ হয়ে গেল। তার হৃদস্পন্দন যেন থেমে আসছে। আমি জানি না, তুই আমার কথাগুলো কিভাবে নিবি। তবে আমি আর লুকাতে পারছি না। তুই আমার কাছে শুধু মামাতো বোন না। তুই আমার জীবনের সবচেয়ে আপন মানুষ। তুই ছাড়া আমার দিন কেমন কাটবে, সেটা ভাবতেই পারি না। তুই আমাকে রাগিয়ে তুলিস, তবু সেই রাগে আমি তোর স্নেহই খুঁজে পাই। আমি তোর প্রতি যত্ন নিই, কারণ আমি তোকে। অর্পিতা দ্রুত বলল, থামুন। কেন থাম? তুই তো আমার মনের কথা জানিস না। আমার অনুভূতিগুলো যদি না জানাস, তাহলে তো তুই বুঝবি না, আমি কেন এতটা পাগল হয়ে যাচ্ছি তোর জন্য। আমি তোকে ভালোবাসি, অর্পিতা। এই ভালোবাসা দিনের পর দিন জমেছে। অর্পিতা রাশেদের কথা শুনে একদম নিশ্চুপ হয়ে গেল। তার চোখ ভিজে উঠল। আপনার মতো একজন মানুষ আমার জন্য এতটা করে, এতটা ভাবে, এটা আমি কখনো কল্পনা করিনি। আমিও আপনাকে ভালোবাসি। রাশেদের মুখে এক গভীর হাসি ফুটে উঠল। সে অর্পিতার দিকে তাকিয়ে বলল, তুই আমার কথা শুনেছিস, এটাই অনেক। এবার থেকে তুই আর আমি, দুজন মিলে একসঙ্গে সব ঝড় সামলাব। কারণ তোকে ছাড়া আমি অসম্পূর্ণ। সেদিন থেকে রাশেদ আর অর্পিতার সম্পর্ক নতুন রূপ পেল। তাদের তীব্র ভালোবাসা এক নতুন গল্পের শুরু করল। বাকিরা হয়তো জানে না, কিন্তু তাদের চোখে চোখে এখন শুধুই মায়া আর অনন্ত টান। অর্পিতার অসুস্থতা কিছুটা কাটিয়ে উঠতে না উঠতেই হঠাৎ বাড়িতে এক নতুন অতিথির আগমন ঘটল। মায়ার খালাতো ভাই আদিত্য। সদ্য বিদেশ থেকে ফিরে এসেছে। আদিত্য লন্ডনে বড় হয়েছ, উচ্চশিক্ষিত, মার্জিত এবং অসম্ভব সুদর্শন। পরিবারে সবার প্রিয়, বিশেষ করে মায়ার। তার হাসি, কথার ধরন, আর মিশুক স্বভাব অল্প সময়ের মধ্যেই সবাইকে আপন করে নেয়। রাশেদের মুখে একটু অস্বস্তি দেখা গেল। যদিও সে নিজেও বুঝতে পারছিল না কেন আদিত্যর প্রতি এমন বিরূপ মনোভাব তার। আদিত্য বারবার অর্পিতার দিকে বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছিল। মাঝে মধ্যে গল্প করার চেষ্টা করত, কখনো তার প্রয়োজনের খোঁজ নিত।
অর্পিতা প্রথম দিকে এই নতুন আগমন নিয়ে উদাসীন থাকলেও ধীরে ধীরে আদিত্যর হাসিখুশি স্বভাব তাকে মুগ্ধ করতে শুরু করে। তার আন্তরিক আচরণ আর তার প্রতি যত্নের মনোভাব অর্পিতার মন ভরিয়ে তুলছিল। একদিন বিকেলে রাশেদ দেখল আদিত্য আর অর্পিতা একসঙ্গে বারান্দায় বসে কথা বলছে। আদিত্য হয়তো তার বিদেশের গল্প শেয়ার করছিল, আর অর্পিতা মুগ্ধ হয়ে শুনছিল। রাশেদের ভেতরে একটা অজানা ঈর্ষা দানা বাঁধতে শুরু করল। কিছুক্ষণ পর আদিত্য মিষ্টি হেসে বলল, তুমি জানো অর্পিতা, তোমার এই হাসিটা আমার দেখা সবচেয়ে সুন্দর জিনিস। অর্পিতা একটু লজ্জা পেলেও মৃদু হেসে বলল, আপনি খুব ভালো করেই জানেন কিভাবে কাউকে খুশি করতে হয়। পেছনে থেকে রাশেদ দাঁড়িয়ে দেখছিল। তার ভেতরে যেন কিছু ভেঙে যাচ্ছিল। সে মনের অজান্তেই মনে মনে স্বীকার করে ফেলল, অর্পিতা আমার। আমি কেন অন্য কারো সঙ্গে তার এমন ঘনিষ্ঠতা দেখতে পারি না? এটা ঈর্ষা নাকি ভালোবাসা? অন্যদিকে আদিত্যর আচরণ আর রাশেদের হঠাৎ করে উদাসীন হয়ে যাওয়া অর্পিতার মনে একটা অস্থিরতা তৈরি করছিল। রাশেদ তাকে আগের মতো কথা বলে না, তার খোঁজ নেয় না। অথচ আদিত্য যতই যত্নশীল হয়ে ওঠে, অর্পিতা যেন মনে মনে রাশেদের অভাবটাই বেশি অনুভব করে। একটা বিশেষ সন্ধ্যা। রাতে সবাই একসঙ্গে বসে খাচ্ছিল। আদিত্য নিজের গল্প বলে সবাইকে হাসাচ্ছিল। হঠাৎ করেই রাশেদ উঠে গেল টেবিল থেকে। কেউ কিছু বলার সুযোগ পেল না। অর্পিতা প্রথমে কিছু বলতে চাইল না, কিন্তু মনে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। খাওয়া শেষ করে বাইরে বেরোল অর্পিতা। দেখল রাশেদ গাছের নিচে বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে। সে কাছে গিয়ে বলল, আপনি কিছু বলবেন না? ইদানিং আমাকে এড়িয়ে চলছেন কেন? রাশেদ একটু চমকে গেল, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, তোমার নতুন সঙ্গী তো পেয়েছ, আমার প্রয়োজন কি? অর্পিতা হতবাক হয়ে বলল, আপনি কি ঈর্ষা করছেন রাশেদ ভাই? রাশেদ এবার চুপ থাকতে পারল না। বলল, হ্যাঁ, ঈর্ষা করছি। ঈর্ষা করছি কারণ তোমাকে আমি নিজের বলতে চাই। বুঝতে পারছ না আমি তোমাকে? কথা শেষ করার আগেই অর্পিতা হঠাৎ রাশেদের দিকে এগিয়ে এল। চোখে জল নিয়ে বলল, আপনি এতদিন কিভাবে এত চুপ ছিলেন? আমি তো সেই ছোটবেলা থেকেই। রাশেদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তুমিও? অর্পিতা চোখ মুছে হেসে বলল, হ্যাঁ, আমিও। সেই রাতেই যেন তাদের মধ্যে জমে থাকা সমস্ত দূরত্ব মুছে গেল। নতুন নায়ক আদিত্য হয়তো তাদের কাছে নতুন উপলব্ধি নিয়ে এসেছিল। পরবর্তী মোড়ের জন্য অপেক্ষা। আদিত্য কি তাদের ভালোবাসা বুঝে নেবে, নাকি নতুন কোনো জটিলতা তৈরি হবে? নতুন বাধা, আদিত্যর প্রস্তাব। রাশেদ আর অর্পিতার মধ্যে যে নতুন অনুভূতির জন্ম হয়েছে, তা দুজনের কাছেই স্পষ্ট। তবে তারা কেউই এটা বাড়ির অন্যদের সামনে প্রকাশ করতে সাহস পায়নি। এই সময় আদিত্য নিজের মনের একটা কথা মায়াকে জানাল, খালাম্নি, আমি মনে করি অর্পিতা খুবই বিশেষ একজন। তার স্নিগ্ধতা আর সরলতা আমাকে মুগ্ধ করেছে। আমি ওকে বিয়ে করার প্রস্তাব দিতে চাই। মায়া হতভম্ব হয়ে বলল, তুমি কি সত্যি বলছ? এত তাড়াতাড়ি কিভাবে এই সিদ্ধান্ত নিলে? আদিত্য আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, আমি ওকে যত দেখেছি, ততই বুঝেছি যে ওই আমার মনের মানুষ। খালাম্নি, আপনি জানেন, আমি জীবনে কোনো সিদ্ধান্ত হুট করে নিই না।
আমি চাই আপনি আর খালু আমার পাশে থাকুন। মায়া বিষয়টা নিয়ে বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করলেন। বাড়ির সবাই আদিত্যর কথা শুনে খুশি হল। আদিত্য যেমন ভালো ছেলে, তেমনি পরিবারে তার সবার সঙ্গেই সুমধুর সম্পর্ক। অর্পিতার শঙ্কা। অর্পিতা আদিত্যর প্রস্তাবের কথা শুনে একদম স্তব্ধ হয়ে গেল। সে কিছুতেই মেনে নিতে পারছিল না। তার ভেতরে রাশেদের প্রতি ভালোবাসা আরও বেশি প্রবল হয়ে উঠল। কিন্তু এই মুহূর্তে তার কোনো কথা বলার সাহস হল না। একদিন রাতে রাশেদ হঠাৎই অর্পিতাকে একপাশে ডেকে নিয়ে বলল, তুমি কি সত্যিই আদিত্যকে বিয়ে করতে রাজি? অর্পিতা হতভম্ব হয়ে বলল, আপনি এটা কিভাবে ভাবলেন? আমি তো আপনাকে। রাশেদ তাকে থামিয়ে দিয়ে বলল, আমি জানি, কিন্তু পরিস্থিতি খুব জটিল হয়ে গেছে। আদিত্যর প্রস্তাবে সবাই খুশি। তুমি যদি তাকে না বলো, তবে হয়তো সবাই তোমার বিরুদ্ধে যাবে। আর আমার কাছে তোমার সম্মানটাই সবচেয়ে বড়। অর্পিতার চোখে জল চলে এলো। সে বলল, আপনার জন্যই কি আমি নিজেকে ত্যাগ করব? রাশেদ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মনে যুদ্ধ চলছিল। বিয়ের প্রস্তাব চূড়ান্ত করার জন্য আদিত্যর পরিবার আসবে সেই সন্ধ্যায়। বাড়ি সাজানো হচ্ছে। মায়া আর পরিবারের অন্যরা দৌড়ঝাঁপ করছেন। অর্পিতা চুপচাপ নিজের ঘরে বসেছিল। হঠাৎ সে শুনল রাশেদের গলা, আমি এ বিয়ে হতে দিতে পারব না। অর্পিতা জানালার ফাঁক দিয়ে দেখল রাশেদ তার মায়ের সঙ্গে তর্ক করছে। মা, আপনি জানেন না আমি অর্পিতাকে কতটা ভালোবাসি। প্লিজ, আমাকে আপনার কথা বোঝানোর একটা সুযোগ দিন। এই প্রস্তাব ভেঙে দিন। মায়া অবাক হয়ে বললেন, তাহলে এতদিন চুপ ছিলে কেন? তুমি কি জানো, এমন একটা ভালো সম্পর্ক নষ্ট হলে আদিত্য আর তার পরিবার কিভাবে নেবে? রাশেদ দৃঢ় কণ্ঠে বলল, আমি জানি, কিন্তু আমি অর্পিতাকে ছাড়া থাকতে পারব না। অর্পিতা আর সহ্য করতে পারল না। সে বাইরে বেরিয়ে এসে বলল, আমিও রাশেদকে ভালোবাসি। সবাই স্তব্ধ হয়ে গেল। মায়া প্রথমে ভীষণ অবাক হলেন, কিন্তু তারপর হাসতে লাগলেন। বাহ, এত নাটক তো শুধু আমার ছেলেমেয়ের জন্য। আদিত্য বিষয়টা দেখে শান্তভাবে এগিয়ে এলো। আমি আগে জানতাম না যে এই দুজনের ভালোবাসা এত গভীর। আমিও তাদের আনন্দের পথে বাধা হতে চাই না। তবে এই বিয়ে না হলে আমি আশা করব আমাদের বন্ধুত্ব ঠিক থাকবে। রাশেদ আর অর্পিতা দুজনেই আদিত্যকে ধন্যবাদ জানাল। শেষের সূচনা। অর্পিতা আর রাশেদের বিয়ে ঠিক হয়ে গেল। বাড়িতে নতুন উৎসবের আমেজ। আদিত্য বিদায় নেওয়ার সময় রাশেদের কানে ফিসফিস করে বলল, তোমার জন্য ছেড়ে দিলাম। তবে যদি ভালো না রাখো, কিন্তু ছেড়ে কথা বলবো না। গল্প এখানেই শেষ নয়। প্রেমের জটিলতাগুলো মিটে গিয়ে নতুন জীবনের শুরু হলো অর্পিতা আর রাশেদের। রাশেদ আর অর্পিতার বিয়ে অনেক আনন্দ উৎসবের মধ্য দিয়ে সম্পন্ন হল। বাড়িতে যেন এক নতুন অধ্যায়ের সূচনা হল। মায়া আর পরিবারের অন্য সবাই নতুন এই সম্পর্ককে আপন করে নিলেন। নতুন সংসারে নতুন মায়া। অর্পিতা বিয়ের পর প্রথম সকালে রাশেদের জন্য চা বানিয়ে আনতে গিয়ে দেখে রাশেদ তখনও ঘুমিয়ে। সে চুপচাপ বসে তার পাশে তাকিয়ে থাকে। রাশেদের শান্ত মুখের দিকে তাকিয়ে তার মনে এক অদ্ভুত ভালোবাসার অনুভূতি ছড়িয়ে পড়ে। হঠাৎ রাশেদ চোখ খুলে তাকে দেখে হেসে বলল,
এভাবে তাকিয়ে থাকার জন্য কিছু বলতে হবে না? অর্পিতা হকচকিয়ে বলল, না, কিছু বলার নেই। তোমার জন্য চা আনতে গিয়েছিলাম। রাশেদ হেসে বলল, তুমি আছো, সেটাই তো আমার সকালটা সুন্দর করে তুলছে। চা থাক বা না থাক। অর্পিতার মুখ লাল হয়ে গেল। বাধা আসে, কিন্তু ভালোবাসা টিকে থাকে। বিয়ের কয়েক মাস পর রাশেদের পড়াশোনা নিয়ে চাপ বাড়তে থাকে। মেডিকেল কলেজের শেষ সেমিস্টার, পরীক্ষা আর ইন্টার্নশিপের ঝামেলা। অনেক সময় রাশেদের মেজাজ খারাপ হয়ে যায়। একদিন পড়ার সময় অর্পিতা এসে বলল, রাশেদ, খেতে চলো। রাশেদ রেগে বলল, তুমি কি বুঝতে পারো না আমার এখন পড়ার সময়? অর্পিতা চুপ করে সরে গেল। কিন্তু রাশেদের মুখ দেখে সে বুঝল, তার রাগ নিজের ওপর নয়, বরং চাপের কারণে। তাই সে চুপচাপ খাওয়ার প্লেটটা সাজিয়ে টেবিলে রেখে এল। কিছুক্ষণ পর রাশেদ যখন টেবিলে এসে খেতে বসে, তখন প্লেট দেখে হেসে উঠল। প্লেটে অর্পিতা একটা ছোট্ট চিরকুট রেখেছে। তোমার ক্লান্তি দূর করতে আমি আছি। তুমি নিজের ওপর এত চাপ নিও না। রাশেদ খাবার খেতে খেতে মনে মনে বলল, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই মেয়ে ছাড়া আমি অসম্পূর্ণ। সুখের দিনগুলো। ধীরে ধীরে রাশেদ ইন্টার্নশিপ শেষ করল। একটা ভালো হাসপাতাল থেকে চাকরির প্রস্তাব পেল। অর্পিতা তখনও তার পাশে ছায়ার মতো। এক সন্ধ্যায় রাশেদ বাড়িতে এসে অর্পিতাকে ডেকে বলল, অর্পি, তুমি জানো, আজকে হাসপাতালে সবাই বলছিল আমার সাফল্যের পেছনে কে আছে? আমি তাদের একটাই কথা বলেছি, তোমার মতো একটা মানুষ আমার পাশে না থাকলে আমি হয়তো এখানেও পৌঁছাতে পারতাম না। অর্পিতা হেসে বলল, তুমি হয়তো ভুলে গিয়েছ, তুমি নিজেই তোমার সাফল্যের কারিগর। আমি শুধু তোমার ছায়া। রাশেদ ওর হাতটা ধরে বলল, তোমার মতো ছায়া থাকলে জীবনটা স্বর্গ হয়ে যায়। রাশেদ আর অর্পিতার জীবনে একদিন আরেকটা নতুন খুশি এলো। অর্পিতা জানালো, সে মা হতে চলেছে। রাশেদ খুশিতে তাকে জড়িয়ে ধরে বলল, আমাদের ভালোবাসার প্রমাণ এলো, আর এই খুশি আমি কোনোদিন ভুলব না। তাদের গল্প এখানেই শেষ নয়। প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোতে তাদের ভালোবাসা আরও গভীর হয়। একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি তারা কখনো ভুলে যায় না। তাদের এই ভালোবাসার গল্প যেন সত্যি কথার মতো হয়ে থাকে, যেখানে সমস্ত বাধা পেরিয়ে ভালোবাসাই জয়ী হয়। রাশেদ আর অর্পিতার সুখী সংসারে দিনগুলো যেন স্বপ্নের মতো কেটে যাচ্ছিল। অর্পিতার গর্ভধারণের খবর তাদের জীবন আলোয় ভরিয়ে দিয়েছিল। রাশেদ তার কাজের চাপ সামলে যতটা সম্ভব অর্পিতার যত্ন নিত। একদিন রাশেদ কাজে ব্যস্ত ছিল, আর অর্পিতা বাজার থেকে কিছু দরকারি জিনিস আনতে বের হয়েছিল। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি বেপরোয়া গাড়ি এসে অর্পিতাকে ধাক্কা দেয়। রাশেদের জীবনের সবচেয়ে ভয়াবহ দিন। রাশেদ ফোনে খবর পেল, অর্পিতা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। দৌড়ে হাসপাতালে গিয়ে সে দেখল, চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন। কিন্তু একসময় ডাক্তার এসে বললেন, আমরা দুঃখিত, আমরা তাকে বাঁচাতে পারিনি। তবে আমরা শিশুটিকে বাঁচানোর চেষ্টা করছি। এই খবর শুনে রাশেদের মনে যেন ঝড় বয়ে গেল। অর্পিতা তাকে ছেড়ে চলে গেছে। সেই মুহূর্তে রাশেদ অনুভব করল, তার জীবন থেকে সব আলো নিভে গেছে। শেষ মুহূর্তের চিঠি।
অর্পিতা হয়তো জানত জীবন অনিশ্চিত, তাই সে কয়েকদিন আগে রাশেদের জন্য একটি চিঠি লিখে রেখেছিল। চিঠিতে লেখা ছিল, রাশেদ, আমি জানি জীবন সবসময় আমাদের ইচ্ছামতো চলে না। যদি কোনোদিন আমি তোমার পাশে না থাকি, তুমি নিজেকে কখনো একা ভেবো না। আমাদের সন্তানের মধ্যে তুমি আমাকে খুঁজে পাবে। আমার জন্য কষ্ট পেও না, বরং তোমার ভালোবাসা দিয়ে আমাদের সন্তানকে এমন মানুষ বানাও যাকে দেখে আমি গর্ব করব। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। চিঠিটি পড়তে পড়তে রাশেদের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। ডাক্তারদের প্রচেষ্টায় তাদের সন্তান বেঁচে গেল, একটি কন্যা সন্তান। রাশেদ মেয়েকে দেখে তার জীবনের উদ্দেশ্য নতুন করে খুঁজে পেল। মেয়েটিকে কোলে নিয়ে বলল, তোমার মায়ের স্বপ্ন আমি পূরণ করব। তোমাকে এমন মানুষ বানাবো যাকে দেখে সবাই জানবে অর্পিতা শুধু তোমার মা নয়, আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা ছিল। গল্পের ইতি। অর্পিতার মৃত্যু রাশেদের জীবনে গভীর শূন্যতা তৈরি করলেও তাদের ভালোবাসার স্মৃতি আর তাদের মেয়ে তাকে নতুন জীবন দিল। প্রতিদিন মেয়ের হাসিতে সে অর্পিতার অস্তিত্ব খুঁজে পায়। রাশেদ বুঝে গেল ভালোবাসা কখনো হারায় না। মানুষ চলে যায়, কিন্তু তাদের স্মৃতি আর ভালোবাসা বেঁচে থাকে। অর্পিতার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে সে তার জীবনের নতুন অধ্যায় শুরু করল। শেষ নয়, ভালোবাসার পথে নতুন শুরু। সমাপ্ত।